মোদী সরকার তো একটা দীর্ঘ আমলে আমরা দেখলাম এবং এটার শুরু থেকেই ছোট ছোট আন্দোলন আমরা দেখতেছিলাম, কিন্তু এই যে প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে যে ঘটনাটা বড় হয়ে ওঠা, আবার এখানে যে কৃষক সমস্যা, সব মিলিয়ে আমরা দেখতেছি ভারত এক ধরনের জেগে ওঠার মতো একটা পরিস্থিতি মনে হচ্ছে। মূলত যে বিষয়টা সামনে চলে আসে সেটা হচ্ছে যে বেকারত্বের সমস্যা, মুদ্রাস্ফীতির সমস্যা। আপনার ২৯ বছর বয়স পর্যন্ত যে তরুণ তরুণী যারা আছেন, যারা সদ্য গ্র্যাজুয়েট হয়েছেন বা পোস্ট গ্র্যাজুয়েট যারা হয়েছেন, এদের মধ্যে এখন বেকারত্বের শতকরা হিসাব হচ্ছে প্রায় ১৫%। এটাকে যদি আরেকটু ব্রেকডাউন যদি করা হয় তাহলে দেখা যাচ্ছে যে তরুণীদের মধ্যে আপনার বেকারত্বের হার সেটা 17%-এরও বেশি, 17%-এরও বেশি। এবং মরার উপর খাড়ার গার মতো অর্থনীতির ভাষায় যদি যেটাকে বলা হয় মুদ্রাস্ফীতিরও একই অবস্থা। মোদী সরকারের 12 বছরের ট্রেন্ড আমরা যদি প্রত্যক্ষ যদি করি, মুদ্রাস্ফীতি কখনোই 5.5-6-এর নিচে নামে। সেটা হচ্ছে যে ওনারশিপ, মিডিয়া হাউসগুলোর ওনারশিপ। আপনি দেখেন আদানি রিসেন্টলি নিয়েছে হচ্ছে এনডিটিভি। আপনি মুকেশ আম্বানি সাহেবের কথা যদি উল্লেখ করেন, তাদের কিন্তু স্বতন্ত্র মিডিয়া হাউস আছে এবং সেটা সিএনবিসি, সিএনএন থেকে শুরু করে আরো অনেক বড় বড় মিডিয়া হাউসই শুধু নয়, তাদের যে আরেকটা সফট পাওয়ার যেটা আছে, যেটাকে তারা বলিউড মুভি যেটা বলে, সেখানকার দর্শক, ঢাকা পেপারসের নিয়মিত আয়োজন আপনাদের স্বাগত জানাই। আমরা কিন্তু এই ভারত পরিস্থিতি নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছি। আপনারা দেখছেন যে আমরা কয়েকদিন ধরেই ভারত পরিস্থিতির প্রত্যেকটা আপডেটই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকে এই ভারতের সাম্প্রতিক যে পরিস্থিতি, এটা নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন খুব বিশেষ একজন অতিথি। আমাদের সাথে আছেন ঢাকা পেপারসের নির্বাহী সম্পাদক শাফির রহমান। ভাই, শুভেচ্ছা জানাই। ধন্যবাদ আরিফ, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা আসলে ভাই এই ভারতের পরিস্থিতি তো দেখছি এবং এটা যে একটা বড় আন্দোলনের দিকে মোড় নিচ্ছে সেটা আমরা প্রত্যেকটা ধাপে দেখতেছি। এটারই কিছু বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাইলাম। আমি একটু শুরুতে জানতে চাইবো যে রাহুল গান্ধী তো অ্যারেস্ট হইলেন, তো উনি তো আবার একটা 5 দফার কথা বলছিলেন। এইটা দিয়ে যদি একটু বুঝতে চাই যে কি আছে ওখানে, এখান থেকে আসলে উনি কি গেইন করতে চান। রাহুল গান্ধী উনি আপনার কয়েকদিন আগে যখন ধরা পড়লেন আন্দোলনকারীদের সঙ্গে, যখন কংগ্রেসের এবং বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদের তিনি যখন সংহতি প্রকাশ করতে যান, তার কিছুক্ষণ পরেই সম্ভবত বিকেলের দিকে, যদি ভুল স্মরণ না করে থাকি, বিকেলের দিকে তাকে পুলিশ ওখান থেকে অনেকটা চ্যাংদোলা করে আপনার পিক আপ করে, পুলিশের গাড়িতে তুলে নিয়ে দূরের একটি জায়গায় নিয়ে যায়। তো সেখান থেকে যখন তিনি ছাড়া পান, যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের এসছে, যে তিনি একটা ভিডিওতে তিনি একটা কিছু ওই দাবির কথা বলেছেন। আবার কেউ উল্লেখ করেছেন যে আপনার, কারণ রাত্রি 9টার দিকে বোধহয় দিল্লি টাইম 9টার দিকে তাকে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে দুজনকে বোধহয় ছেড়ে দেয়। তো সেইখানে যেটাই হোক আর কি, সেখানে তিনি মোট 5টা দফা বা দাবির কথা তিনি বলেছেন। এর মধ্যে একটা ছিল হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় যিনি শিক্ষামন্ত্রী আছেন, এই দুজনের পদত্যাগ দাবি করেছেন। এর পরবর্তীতে যে শিক্ষার্থীদের উপর যে পুলিশ বাহিনীর যে সদস্য যারা আক্রমণ করেছিল বা হামলা করেছিল, তাদের গ্রেফতার এবং বিচার দাবি করেছেন। এরপরে আপনি বলেছেন যে ওই রাহুল গান্ধী যেটা বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ছাত্রছাত্রী বা আর অন্যান্য আন্দোলনকারী যারা আছেন সেখানে অংশগ্রহণ করছেন, তাদের উপর যে বিচার এবং মামলা দায়ের করা হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। এবং লাস্টলি যেটা বলেছেন যে সংসদে, ওদের যে চলমান সংসদ যেটা আছে সেখানে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে এবং যে শিক্ষা পদ্ধতি এবং যে বিষয়গুলোকে নিয়ে করা হচ্ছে যে সেগুলোর একটা সংস্কার বা সেগুলোকে প্রত্যাহার করে, এই মোট 5টা তারা সাজিয়েছে আর কি। তবে এই দাবিগুলোর থেকে যে বিষয়টা এসছে আর কি, কারণ এগুলো তো একটা তাৎক্ষণিক রাজনৈতিক সংগ্রামে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে এই বিষয়গুলো বলেছে। তবে হ্যাঁ, এটার একটা ইম্প্যাক্ট থাকবে। এটা যতই তাৎক্ষণিকতা সম্বলিত দাবিগুলো হয়ে থাকুক না কেন, কিন্তু সেটার একটা ইম্প্যাক্ট থাকবে। কারণ মোদী সরকারের বিরুদ্ধে আপনার যে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম কিন্তু গত 12 বছরে বিভিন্ন সময় কিন্তু হয়েছে, সেটা কংগ্রেসের নেতৃত্ব হয়েছে বা কৃষকরাও করেছেন, আমরা দেখেছি।
ফলে সেটার একটা ইম্প্যাক্ট থাকবে বলে আমরা আশা করছি। এই পয়েন্টটা থেকে একটু বুঝতে চাই যে ধরেন ভাই, মোদী সরকার তো একটা দীর্ঘ আমলে আমরা দেখলাম, এবং এটার শুরু থেকেই ছোট ছোট আন্দোলন আমরা দেখতেছিলাম, কিন্তু এই যে প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে যে ঘটনাটা বড় হয়ে ওঠা, আবার এখানে যে কৃষক সমস্যা, সব মিলিয়ে আমরা দেখতেছি ভারত এক ধরনের জেগে ওঠার মতো একটা পরিস্থিতি মনে হচ্ছে। যে আপনার কাছে কেন মানে এই সময়ে এরকম একটা বড় ঘটনা ঘটলো, এইটার অ্যানালাইসিসটা কি? এইটার পেছনে যেটা মূল কারণ এই ধরনের আপনার তারুণ্য নির্ভর, যেটা বলা হচ্ছে যে প্ল্যাটফর্মটার নাম, যেটা কি ককরোচ জনতা পার্টি, সিজেপি, এইটার দীপকের নেতৃত্বে যেই ফর্ম হলো আর কি, তাও সেটা মে মাসে মাত্র। তো এই ভদ্রলোক উনি আগে আপনার 2016-তে আপনার আম আদমি পার্টির চিফ এই ডিজিটাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট বা এই ধরনের একটা ইয়েতে ছিলেন। তো যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি আর কি, যে এইটা গড়ে ওঠার যে ব্যাকগ্রাউন্ডটা, এবং আমি যদি এই ক্ষেত্রে উদাহরণ হিসেবে যদি আমাদের বাংলাদেশের 2024-এর ব্যাকগ্রাউন্ডটাও যদি আমরা দেখি, মূলত যে বিষয়টা সামনে চলে আসে সেটা হচ্ছে যে বেকারত্বের সমস্যা, মুদ্রাস্ফীতির সমস্যা। তো এই বেকারত্বের সমস্যার সঙ্গে কিন্তু কর্মসংস্থানটাই জড়িয়ে আছে। আমি যদি কিছু ছোট্ট আপনার ইকোনমিক উদাহরণ বা তথ্য আমি যদি তুলে ধরি, সেটা হচ্ছে যে দেখবেন যে এই 2026-এ, এটা ভারতের সরকারি তথ্য অনুযায়ী, আপনার 29 বছর বয়স পর্যন্ত যে তরুণ তরুণী যারা আছেন, যারা সদ্য গ্র্যাজুয়েট হয়েছেন বা পোস্ট গ্র্যাজুয়েট যারা হয়েছেন, এদের মধ্যে এখন বেকারত্বের শতকরা হিসাব হচ্ছে প্রায় 15%। এটাকে যদি আরেকটু ব্রেকডাউন যদি করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে তরুণীদের মধ্যে আপনার বেকারত্বের হার সেটা 17%-এরও বেশি, 17%-এরও বেশি। এই যে ওভারঅল সিচুয়েশনটা এইটাকে ট্রিগার করেছে। আরেকটা তথ্য আমি আপনাকে দিতে চাই, সেটা হচ্ছে যে গত 12 বছরে ভারত থেকে প্রতি বছর, এর মধ্যে শুধু কোভিড টাইমটা মানে 2020টা যদি আমরা সরিয়ে রাখি একদিকে, তাহলে দেখতে পাচ্ছি যে প্রতি বছর ভারত থেকে আপনার পাশ্চাত্যে, সেটা ইউকে হতে পারে, কানাডা হতে পারে, আমেরিকা হতে পারে, বা আর অস্ট্রেলিয়া হতে পারে, এই বিভিন্ন দেশে শিক্ষার্থীদের যে চলে যাওয়ার যে হার, এটা শুধু উচ্চশিক্ষাকে কেন্দ্র করে সে যাচ্ছে বিষয়টা তা না। তার একটা প্রত্যাশা থাকছে যে আমি যদি সেখানে উন্নত জীবন এবং আমার হয়তো বেকারত্বের সমস্যার সমাধান হতে পারে। সেই সংখ্যাটা ইচ ইয়ার নট লেস দেন 6.5 লাখ, 6.5 লক্ষ প্রতি বছর। এর মধ্যে কোভিডের পরেই সম্ভবত, যদি ভুল স্মরণ না করে থাকি, 22 অথবা 23 সনের দিকে 9 লক্ষের অধিক ছাত্রছাত্রী ভারত থেকে গিয়েছে। এর কনটেক্সটে যদি বাংলাদেশে যদি দেখি, আমরা শেখ হাসিনা রিজিমে আমরা দেখেছি তার শেষ 10 বছরে, পালিয়ে যাওয়ার আগের যে 10টা বছর, সে সময় আমরা দেখেছি প্রতি বছর অন অ্যান এভারেজ 50,000 করে শিক্ষার্থী, তরুণ তরুণী, তারা দেশ ছেড়ে চলে গেছেন। সেটা শুধু পড়াশোনার জন্যই না, পড়াশোনার শেষে সেখানে সে যেন একটা ডিগনিফাইড লাইফ যেন লিড করতে পারে, সেই বিবেচনায়। ফলে এই যে চলে যাওয়ার ট্রেন্ডটা, এবং এটার সঙ্গে যে বেকারত্বের হার এবং মরার উপর খাড়ার গার মতো, অর্থনীতির ভাষায় যদি যেটাকে বলা হয় মুদ্রাস্ফীতিরও একই অবস্থা। মোদী সরকারের 12 বছরের ট্রেন্ড আমরা যদি প্রত্যক্ষ করি, মুদ্রাস্ফীতি কখনোই 5.5-6-এর নিচে নামেনি। এখন ভারতের যেহেতু বিশাল জনসংখ্যা, সেই বিবেচনায় শতকরা 15% যদি বেকারত্ব যদি হয় 29 বছর বয়সী তরুণ তরুণী পর্যন্ত, তাহলে সেটা সংখ্যায় লক্ষ 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 হয়ে যায়। ফলে সেই বিবেচনায় এই মানুষগুলো অ্যাকচুয়ালি একটা সুস্থ জীবনের জন্য কিন্তু তারা রাস্তায় নেমে এসেছেন। এটা হচ্ছে ভাই, ব্যাকগ্রাউন্ড আর কি। আরেকটা বিষয় যেটা আমরা মোদী সরকারের সময়ই ভারতে খুব প্রবলভাবে দেখছি, সেটা হচ্ছে সরকারের নিয়ন্ত্রণ মিডিয়ার উপরে। এবং যেটা সাধারণত আমরা দেখি যে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন মিডিয়াগুলোতে এক ধরনের এটা বোঝা যায়, কিন্তু মোদির আমলে আমরা দেখছি বেসরকারি মিডিয়াও যেভাবে সরকার তোষণে যুক্ত হয়েছে, এবং এটাকে এক ধরনের গদি মিডিয়া বলে সোশ্যাল মিডিয়ায় বলা হয়। তো এই যে পুরো ব্যবস্থাপনাটা, এইটাও আসলে যে এই ঘটনাটাকে রাখতে পারলো না, গোপন রাখতে পারলো না, এইটাকে কিভাবে দেখছেন আপনি? আসলে এইটাও এইখানে দেখবেন একটা মানে অসাধারণ মিল খুঁজে পাবেন বাংলাদেশের কনটেক্সটে।
একটা হচ্ছে কি যে আপনার কর্তৃত্ববাদী সরকারগুলো, হ্যাঁ ভারতের ক্ষেত্রে হয়তো তারা বলতে পারে ভাই আমরা তো ভোটে জিতে এসেছি, এদিকে শেখ হাসিনাও তো বলতে পারে যে প্রথম টার্মে আমি ভোটে জিতে এসেছিলাম, এর পরবর্তীতে কিভাবে কি হয়েছে বাংলাদেশের জনগণ সবাই জানে। তো এখন সেখানে আপনার যে স্ট্র্যাটেজি তারা যেটা নিয়েছে দুই জায়গাতেই, সেটা হচ্ছে যে ওনারশিপ, মিডিয়া হাউসগুলোর ওনারশিপ। আপনি দেখেন আদানি রিসেন্টলি নিয়েছে হচ্ছে এনডিটিভি, আপনি মুকেশ আম্বানি সাহেবের কথা যদি উল্লেখ করেন, তাদের কিন্তু স্বতন্ত্র মিডিয়া হাউস আছে, এবং সেটা সিএনবিসি সিএনএন থেকে শুরু করে আরো অনেক বড় বড় মিডিয়া হাউসই শুধু নয়, তাদের যে আরেকটা সফট পাওয়ার যেটা আছে, যেটাকে তারা বলিউড মুভি যেটা বলে, সেখানকার অনেক মানে প্রোডাকশন হাউসগুলোরও অনেকগুলোতে কিন্তু তাদের ব্যাপক বিনিয়োগ আছে, তাদের টেলিফোন নেটওয়ার্ক আছে, জিও যেটা। তো ফলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি, এটা শুধু এই দুই ব্যক্তির ক্ষেত্রেই নয়, মানে সেটা মুকেশ আম্বানি বা মিস্টার আদভানির ক্ষেত্রেই নয়, আপনার ভারতের অন্যান্য রাজ্যগুলোতেও যে আঞ্চলিক মিডিয়া বা যেগুলো ন্যাশন ওয়াইড যারা পরিচালনা করছেন, ওখানেও দেখা যাচ্ছে যে যারা মালিকানায় যারা আছেন তাদের সঙ্গে অ্যাকচুয়ালি বিজেপির একটা রাজনৈতিক সম্পর্কের জায়গা আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি যারা রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ যারা করছেন, সাংবাদিক হিসেবে যারা আছেন, যারা ম্যাক্সিমামই আপনার ওই রাজনীতির কাছে আসলে আত্মসমর্পণ করে বসে আছেন আনফর্চুনেটলি। থার্ড আর একটা পয়েন্ট হতে পারে, কারণ প্রত্যেকটা মিডিয়া হাউসে, সেটা বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখেছি, রিসেন্ট হিস্ট্রিতেও আমরা দেখেছি যে বিজ্ঞাপনের যে বিষয়টা, সরকারি বিজ্ঞাপন পাওয়ার ক্ষেত্রে, ফলে এই সমস্ত কিছু মিলে আপনার এই ইনভার্টেড কমার মধ্যে যে গদি মিডিয়া যেটা আর কি, এই ক্রিয়েশনটা সেখানে হয়েছে। আর পাশাপাশি তাদের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটা আছে আপনার বিজেপি, মিস্টার অমিত মালভিয়ার নেতৃত্বাধীন, ওরা তো সেটা ব্যক্তি আক্রমণ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর উপর আক্রমণ থেকে শুরু করে, এবং সর্বোপরি অ্যাকচুয়ালি এই দুটো কাঠামো মিলে একটা যে হেট স্পিচের যে ঘৃণার যে বাতাবরণ তারা তৈরি করেছেন, সেটা কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি, টার্গেট করে সেটা সংগঠনগতভাবে হোক বা ব্যক্তিগতভাবে হোক, এইভাবে তারা এই বাতাবরণটা তারা সৃষ্টি করে তারা তৈরি করেছে। ওকে, আমি একটু এইটা বুঝতে চাই ভাই, যে ধরেন ভারতের তো একটা দাদাগিরি ব্যাপার আছে, যে সারা বিশ্বে সে একটা আসলে দক্ষিণ এশিয়ার যে তার একটা মালিকানা বা সে সবার বস, এই ধরনের একটা ইয়ে আছে। তো এই যে ধরেন এই পরিস্থিতি, তার ধরেন বাংলাদেশ সম্পর্ক, নেপাল সম্পর্ক, এটাতে কেমন ইফেক্ট ফেলবে? বিশেষ করে ধরেন বাংলাদেশ তো বিগত ফ্যাসিস্ট রেজিমে ভারতের এক ধরনের সঙ্গী ছিল, এবং এই ফ্যাসিবাদের পতনের পরে এই নেত্রীও পালায় গেলেন সেখানে, তাদের সেখানে প্রচুর নেতা নেত্রী, তাদের দিক থেকে এক ধরনের সমর্থন অসমর্থনের লড়াই আমরা দেখতে পাই। তো এজ এ হোল এটা রিজিয়নের ভিতরে কেমন প্রভাব ফেলে? এখানে দু তিনটা বিষয় বলতে চাই। একটা হচ্ছে যে আপনার ভারতের যে ফরেন পলিসি, এটা শুধু গত 12 বছরের বিজেপির ইয়েতে না, এর আগে আপনার কংগ্রেস বা অকংগ্রেসি, যদিও তারা কংগ্রেস থেকে ভেঙে আসা, রাষ্ট্র ক্ষমতায় যারা ছিলেন, দেখা গেছে যে ফরেন পলিসির ক্ষেত্রে আপনার তাদের একটা সুনির্দিষ্ট কাঠামো তারা মেনে চলেন। ফলে যেমন সিকিউরিটির নামে হোক বা তাদের ইকোনমির নামে হোক, ফলে তারা দক্ষিণ এশিয়াতে তারা নিজস্ব একটা আধিপত্য বা তাদের নিজেদের ফরেন পলিসির উপযোগী বা তাদের সো কল্ড সিকিউরিটির উপযোগী তারা কাঠামো তারা নির্মাণ করেছেন। সেটার আপনার উদাহরণ আমরা বাংলাদেশে দেখেছি। সেটা তাদের ওই সুজাতা সিং থেকে শুরু করে অনেকেই ইলেকশনের আগে চলে এসছেন, কোন পার্টি কি ইলেকশন করবে, কে কয়টা সিট পাবে না পাবে, শেখ হাসিনা রিজিমের সময় আমরা দেখেছি যে দেন দরবারটা সেখানেই হচ্ছে। একইভাবে মালদ্বীপেও আমরা দেখেছি, এবং পরে মালদ্বীপের বীর জনতা যখন আপনার কুইট ইন্ডিয়া মানে ইন্ডিয়াকে খেদাও আন্দোলন শুরু করলো, সিমিলার আমরা শ্রীলঙ্কায় প্রত্যক্ষ করলাম রিসেন্টলি, এবং আরও রিসেন্টলি আমরা প্রত্যক্ষ করলাম নেপালে। ফলে এইটার একটা ইম্প্যাক্ট তো হবেই জনগণের উপর, এবং জনগণ এই প্রতিরোধটা মানে একটা এক ধরনের ভারত বিরোধিতার যে জায়গাটা রাজনৈতিকভাবে, সেটা যেমন সাংঘাতিকভাবে ডেভেলপ করেছে। দ্বিতীয়, ইন্টারন্যাশনালি মোদি গভর্নমেন্ট যেই কারণে আপনার বিভিন্ন দেশের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক বা আপনার বাণিজ্যিক সম্পর্ক বা এই যে ফরেন পলিসি নিয়ে প্রচণ্ড একটা চ্যালেঞ্জের মধ্যে কিন্তু সে পড়েছে। যেমন কানাডার সঙ্গে তার রিলেশনশিপ আর আগের মতন নেই। তো ফলে এই যে জায়গাটা, কারণটা হচ্ছে কি, তার যে পলিটিক্যাল আইডিওলজি, উগ্র ধর্মীয় জাতীয়তাবাদ যেটাকে হিন্দুত্ব বলা হয়ে থাকে,
এইটাকে কেন্দ্র করে যে সে শুধু সংখ্যালঘুদের বিরুদ্ধেই বা তাদেরকেই সে দাবড়াচ্ছে বিষয়টা তা না। ইভেন ওই একই ধর্মের মধ্যে, সনাতনী ধর্মের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যারা হরিজন সম্প্রদায়ের বা তাদের ভাষায় নিম্ন বর্ণের যারা আছেন তারাও ভয়ঙ্কর নিপীড়নের মধ্যে হ্যাঁ, আছে। ফলে সবকিছু মিলিয়েই তার রাজনীতিটা মানে অনেক দিন পর বা সত্যিকার অর্থে একটা খুব বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে পড়েছে বলে আমরা মনে করি। এক্স্যাক্টলি। এইখানেই ভাই আমি মূল প্রশ্নটা করতে চাই আর কি, যে ধরেন আমরা এই অঞ্চলটাতে আমরা অনেকগুলো গণ অভ্যুত্থান পরপর দেখলাম, আমরা নেপালে দেখলাম, শ্রীলঙ্কায় দেখলাম, বাংলাদেশে দেখলাম। তো এইটা সত্যি আমাদের এখানে কালকেও তুহিন ভাই কথা বলে গেলেন, ঢাকা ব্যবস্থা সম্পাদক, যে আসলে ভারতের মতো কনফেডারেশন রাষ্ট্রে গণ অভ্যুত্থান একটু জটিল বিষয়, কিন্তু তারপরেও কি আপনার কাছে মনে হয় যে এটা আসলে এই বিষয়টা আসলে কত দূর যেতে পারে আর কি? যে ধরেন আমরা আজকে সারাদিন যদি দেখি যে জেনজি যেভাবে আন্দোলনটা করতেছে, তাদের উপরে পানি মারা হচ্ছে, সেখানে তারা গোসল করতেছে, সেখানে তারা রিল দেখতেছে, যেভাবে ট্রল করতেছে তাকে, মানে পুরো বাংলাদেশের এই সিনারিওটা আমরা খুব রিলেট করতে পারতেছি আর কি। নিশ্চয়ই শ্রীলঙ্কার মানুষও করতে পারতেছে। তো কি মনে হয় আপনার এটার কত দূর যাবে আর কি? এইখানে দুটো ইউনিক ফিচার্স আছে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম, তারপরে নেপালে যেটা দেখেছি এবং শ্রীলঙ্কায় যেটা দেখেছি, এই তিনটা জায়গার সঙ্গে ভারতের একটা আপনার মৌলিক তফাৎ আছে। সেটা হচ্ছে যে বাংলাদেশে মনে করেন যে ভারতে যেরকম অনেকগুলো রাজ্য, মানে ফেডারেল সিস্টেমের স্টেট, ওটা বাংলাদেশ সেটা নয়, শ্রীলঙ্কাও সেটা নয়, বা নেপালও সেটা নয়। ফলে এইখানকার আন্দোলন সংগ্রামকারীরা, যেমন ধরেন ঢাকা অথবা চিটাগাঙে আমরা দেখেছি, এই দুটো জায়গায় যখন তারা খুব শক্ত অবস্থানে যখন তাদের অবস্থান যখন নিলেন, তখন অ্যাকচুয়ালি আপনার আর প্রেজেন্ট মানে যে গভর্নমেন্টটা ছিল তাদের আর কিছু করার ছিল না। তো ভারতের ক্ষেত্রে এখন যদি তাকাই, যেমন আন্দোলনের সূত্রপাত হয়েছে দিল্লি থেকে, সেটা ছড়িয়ে এখন বিহারে হচ্ছে, আপনি যে এক্সাম্পলটা দিলেন সেটা এখন ছড়িয়েছে পশ্চিমবঙ্গে, কলকাতাতেও আমরা দেখেছি যে ছাত্রছাত্রীরা নেমেছে। আবার পাঞ্জাব থেকে কৃষকরাও আপনার দল বেঁধে তারাও আন্দোলনের ময়দানে তারা হাজির হয়ে গেছে। উত্তরপ্রদেশে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মানে মোদি গভর্নমেন্ট বা ভারতের অন্যান্য সরকারগুলো, কারণ ইন্দিরা গান্ধীও কিন্তু জরুরি অবস্থা জারি করেছিলেন, তখনও তীব্র আন্দোলনের মধ্যে তিনি পড়েছিলেন, কিন্তু সরকার পরিবর্তন হয়েছে দেখেছি ইলেকশনের মাধ্যমে। কারণটা কি? কারণটা হচ্ছে, যেমন ভারতে বিজেপি বিরোধী কিন্তু একটা রাজনৈতিক জোট আছে, যদিও এখনকার এটা তরুণ ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টির প্ল্যাটফর্মে থেকে। কিন্তু ভারতে দেখেন আপনি, একটা সিম্পল এক্সাম্পল দিই, রিসেন্টলি যে পশ্চিমবঙ্গে যে ইলেকশন যেটা আমরা দেখলাম, সেখানে বিজেপি লড়েছে, সিপিএম লড়েছে, তৃণমূল কংগ্রেস লড়েছে, কংগ্রেসও লড়েছে, আর অন্যান্য পার্টিরাও লড়েছে। তো এই চারটা পার্টির ক্ষেত্রে যদি দেখেন, এর মধ্যে তিনটা, সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস, এই তিনটা আবার ন্যাশনালি এরা কিন্তু ইন্ডিয়া জোটের আওতায়। কিন্তু রাজ্য পর্যায়ে যখন ইলেকশন যখন হচ্ছে, ওখানকার বিধানসভা নির্বাচনে ভিন্নভাবে ইলেকশন করছে। এইটার সুযোগ বিজেপি সর্বত্র নিয়েছে, এবং দেখবেন ম্যাক্সিমাম রাজ্যগুলোতে বিজেপি যে বিজয়ী হয়েছে, সেটা মহারাষ্ট্র বা অন্যান্য রাষ্ট্রে, যেটাকে পলিটিক্যাল ভাষায় ইংরেজিতে বলা হয় হর্স ট্রেডিং। আইদার কংগ্রেসের লোকজনদেরকে সে সিবিআই, ইডি এগুলো দিয়ে দাবরানি দিয়ে সে নিয়ে যাচ্ছে, কোনো জায়গায় আম আদমি পার্টির লোকজনদেরকে নিয়ে যাচ্ছে, যেটা রিসেন্টলি সে দিল্লিতে করেছে, কোনো জায়গায় সে সিপিএম এর লোক ভাগিয়ে নিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস, যেমন মিস্টার শুভেন্দু অধিকারী যিনি আজকে মুখ্যমন্ত্রী, তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের, তার আগে ছিলেন কংগ্রেসের। ফলে এই যে এইভাবে দল বেঁধে যে নিয়ে যাওয়া এবং এইভাবে রাষ্ট্র ক্ষমতা এবং রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে, তাহলে করণীয় কি? আশাবাদের জায়গাটা কোন জায়গায়? বাংলাদেশের ক্ষেত্রে দেখেন একটা জিনিস হয়েছে, এখানকার আন্দোলন সংগ্রামকারীরা, সেটা রাজনৈতিক দলগুলো সহ, তারা যখন সর্বতোভাবে যখন আমরা দেখলাম জুলাইয়ের শেষে যখন দল বেঁধে যখন নেমে গেলেন, তারা শুধু ঢাকাতেই অবরোধ সৃষ্টি করেননি, তারা পাশাপাশি বাংলাদেশের ইকোনমির অন্যতম শক্ত জায়গা কিন্তু হচ্ছে চট্টগ্রামেও কিন্তু তারা তীব্রভাবে কিন্তু আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিলেন। সিমিলার ওয়েতে ভারতের আপনার ইকোনমির হার্ট হচ্ছে দুটো রাজ্য এখন, একটা হচ্ছে মহারাষ্ট্র, একটা হচ্ছে গুজরাট। ভারতের মোট জিডিপির প্রায় 22%, অলমোস্ট 1/5 or more than 1/5 যোগান দেয় এই দুটো রাষ্ট্রে।
ইউনিক ফিচার হচ্ছে আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছে দিল্লি, বিহার, উত্তরপ্রদেশেও কিছু হচ্ছে, পশ্চিমবঙ্গ আর এই সাইডের দুই একটা স্টেটে। এখন আন্দোলনকারীদেরকে এবং ওখানকার রাজনৈতিক সংগঠকদের এই আন্দোলনটার তীব্রতা যদি গণ অভ্যুত্থান, যেটা আমরা নেপাল, মালদ্বীপ বা বাংলাদেশে প্রত্যক্ষ করেছি, যেটা, তাহলে ইকোনমিক হার্টে আপনাকে আন্দোলনটাকে নিয়ে যেতে হবে। সেটা কি? মহারাষ্ট্রে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা কিন্তু এখনো মুম্বাইতে মিছিল দেখছি না, গুজরাটেও কিন্তু দেখছি না, যার দরুন মোদি এখনো একটা রিপ্রেশন কায়েম করে যেতে সক্ষম হচ্ছে সে। ফলে এইভাবে যদি সর্বব্যাপী যদি আপনার তীব্র আন্দোলন যদি গড়ে তোলা যায়, অ্যাটলিস্ট তারা হয়তো প্রিলিমিনারি যে দাবিটা তারা উত্থাপন করতে পারে, সেটা হচ্ছে যে আগাম লোকসভা নির্বাচন চাই। এর মধ্য দিয়ে হয়তো সে একটা চেঞ্জের জায়গায় আসতে পারে, অথবা এমন তীব্র মুভমেন্ট তৈরি করা এই বৃহৎ রাজ্যগুলোকে, যেগুলো তার মেইন হার্ট, ইকোনমির হার্ট, তাহলে সে আরো তীব্র চাপে পড়বে। এবং এর মধ্য দিয়ে যেটা হওয়ার সম্ভাবনা এখন দেখা দিয়েছে, যে উগ্র ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে প্রগতি মনস্ক এবং গণতন্ত্র মনস্ক মানুষ আশাবাদী হওয়ার যে জায়গাটা পেয়েছে, সেটা হচ্ছে যে আপনার এই যে বিরোধী রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে যে একটা দূরত্ব, রাজ্য পর্যায়ে যে দূরত্ব আমরা দেখতে পাচ্ছি, সেটাকে কিন্তু তাদের কমিয়ে আনতে হবে, অবশ্যই শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। যদি এরকম একটা ভয়ঙ্কর ফ্যাসিস্ট শক্তিকে যদি ভারতবর্ষ থেকে যদি উচ্ছেদ করা যায়। এটার সঙ্গে আমি আরেকটু বলতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে ভারতবর্ষে আজকে যদি এই উগ্র ধর্মীয় জাতীয়তাবাদ, সে যে ধর্মেরই হোক না কেন, সেটাকে যদি রাজনৈতিকভাবে ভারতের জনগণ, সেটা শুধু তরুণ সম্প্রদায় না, কৃষক শ্রমিক মিলে সম্মিলিতভাবে তারা এটাকে যদি রাজনৈতিকভাবে যদি পরাস্ত করতে সক্ষম হন, এটার একটা ইফেক্ট অন্যান্য পার্শ্ববর্তী নেইবারিং কান্ট্রিগুলোতেও কিন্তু পড়বে। উগ্র ধর্মীয় জাতীয়তাবাদী রাজনীতির চেষ্টা যারা করছেন বা করছেন যারা, তাহলে অন্য দেশগুলোরও গণমানুষ, সাধারণ মানুষ বা গণতন্ত্র আকাঙ্ক্ষী মানুষও কিন্তু একটা প্রচন্ড শক্তি পাবেন এই রাজনৈতিক আন্দোলন থেকে। ওকে, সবাই অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। নিশ্চয় সামনের দিনগুলোতে আমরা এই ধরনের আলাপগুলো করতে পারবো। আরিফ রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা কিন্তু ভারত পরিস্থিতি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছি। এই আলাপগুলো নিয়মিত দেখার জন্য ঢাকা পেপারসের সাথেই থাকুন।